আসলে চিকিৎসা ব্যবস্থাটা এইরকম না। চিকিৎসা ব্যবস্থাটা হলিস্টিক, ড্রাগ নির্ভর না। আপনি প্রাকৃতিক সন্তান, প্রকৃতির সন্তান। প্রকৃতিতে কি বিষয়গুলো আছে, আপনাকে সেইখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে এবং সেইভাবে আপনাকে সুস্থতা থাকতে হবে। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পত্রিকায়। আজকের পত্রিকার বিশেষ স্বাস্থ্য বিষয়ক একটা অনুষ্ঠান আমরা নিয়মিতই করি। সেই অনুষ্ঠানে আজকে আছেন আমাদের সঙ্গে আলমগীর আলম। আলমগীর ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের পত্রিকায়। আলমগীর ভাই বিষয়ে একটু কথা বলে রাখি, সেটা হচ্ছে যে তিনি খাদ্য এবং পথ্য বিষয়ে একজন এক্সপার্ট মানুষ এবং তিনি প্রাকৃতিক খাবার বিষয়ে কাজ করেন এবং প্রাকৃতিক চিকিৎসা বিষয়ে কাজ করেন। এর বাইরেও তার অনেকগুলো স্বাস্থ্য বিষয়ে অনেকগুলো অ্যাক্টিভিটি আছে যেটা তিনি প্রায় সারা বাংলাদেশ জুড়ে করে থাকেন। আলমগীর ভাই, এই যে স্বাস্থ্য বিষয়ে আপনার এত কাজকর্ম আছে, কিন্তু যেটা আমরা দেখে থাকি যে এইটা ঠিক আমাদের প্রচলিত যে স্বাস্থ্য সেবা অর্থাৎ চিকিৎসা সেবা সেটার সঙ্গে একরকম নয় আর কি। মানে এই বিষয়টা প্রথম থেকে শুরু করি একটু। সুস্থতার জন্য আপনাকে ৩টা মেথড আপনাকে চিন্তা করতে হবে। প্রথম মেথডটা হচ্ছে যে আপনাকে শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা এবং আত্মিক সুস্থতা, এই ৩টা সোল, মাইন্ড, বডি, এই ৩টাকে আপনার ঠিক থাকতে হবে। আমাদের দেখেন যে আমাদের সমাজের মধ্যে এখন সবচেয়ে বেশি কি জিনিসটা প্রকট, সেটা হলো সবার ভিতরে একটা অস্থিরতা। এই অস্থিরতাটা হচ্ছে এমন একটা পর্যায়ে গেছে যে আমি কোনো কিছু কাজ হ্যাপিনেস মানে আমার সুখী না, আমি কোনো কিছু করে আমি আরাম পাওয়া যাচ্ছে না, আমি আরাম না পাওয়ার কারণে আমি নানানভাবে অ্যাংজাইটিতে থাকছি, আমি টাকার পিছনে ছুটছি, আমি নানানভাবে যখন আমি অসুস্থ বোধ করছি তখন আমি ছুটে যাচ্ছি ডাক্তারের কাছে আমার চিকিৎসার জন্য, আমার শারীরিক সুস্থতার জন্য। কিন্তু তখন আপনাকে কি হয়, আপনাকে ড্রাগ দেওয়া হয়, আপনাকে ওষুধ দেওয়া হয় অর্গান বেস। মানে আপনার যদি অর্গান মানে একটা লিভারের সমস্যা থাকে, লিভারের জন্য আপনাকে চিকিৎসা করা হবে, আপনাকে যদি কিডনির সমস্যা থাকে কিডনির চিকিৎসা করতে হবে, আপনার চোখের সমস্যা থাকলে চোখের চিকিৎসা করতে হবে। এটা হচ্ছে আমাদের বর্তমান প্রচলিত চিকিৎসা ব্যবস্থা। আসলে চিকিৎসা ব্যবস্থাটা এইরকম না, চিকিৎসা ব্যবস্থাটা হলিস্টিক। সেটা হচ্ছে যে আপনি কোন কারণগুলোতে আপনি অসুস্থ হচ্ছেন সেই কারণগুলো নির্ধারণ করা। হতে পারে আপনি সব কিছু ঠিক আছে, আপনার খাবার দাবার ঠিক আছে, আপনার চলাফেরা ঠিক আছে, আপনি এক্সারসাইজ করেন, অনেক কিছু কায়িক পরিশ্রম করেন, কিন্তু ঘুম ঠিক হয় না। হতে পারে ঘুম আপনার কোনো কারণে আপনার আগামীকালকে কি করবেন এটা এখনই ভাবছেন, এখনই ভাবার কারণে আপনার রাতে ঘুম হচ্ছে না। ঘুম না আসার পরে সকালে আপনার শরীরটা একটু ডেজিনেস নিয়ে আপনি অফিসে গেলেন, অফিসে কাজকর্ম করলেন, আরও খারাপ লাগলো। এইভাবে আপনি যদি চলতে থাকেন তাহলে আপনাকে কি করতে হবে, আবার তখন আপনাকে ঘুম পাড়ানোর জন্য ওষুধ দেবে। ঘুম হচ্ছে না বলে হ্যাঁ, কারণ ঘুম আপনাকে আসতেই হবে এবং ঘুমটা নিয়ে আপনি খুব অরিড আছেন, ঘুমটা আসে না বিধায় আপনাকে ঘুম পাড়ানোর ওষুধ দেন। তো ঘুম পাড়ানোর ওষুধের মেকানিজমটা হচ্ছে কি, আমাদের পেইন কিলার যেরকম, যে আপনার আঙ্গুলে ব্যথা, আপনাকে একটা পেইন কিলার দেওয়া হলো, এই পেইন কিলারটা কী করছে, আঙ্গুলে যে ব্যথাটার আপনাকে সিগন্যাল দিচ্ছে ব্রেন থেকে, এই ব্রেন থেকে সিগন্যালটা বন্ধ করে দেওয়া হয়, তখন আপনি আঙ্গুলে আর ব্যথা বোধ করেন না। ঠিক এইরকমই আপনার ঘুমটা, আপনার যে আসার ন্যাচারালি সিস্টেম যা ছিল ওটাকে আপনার অফ করে দিয়ে ডোপামিন, মেলাটোনিন এইগুলো টাইপের ওষুধ আপনাকে দেওয়া হলো, আপনি ওটা খাওয়ার পরে আপনি ঘুমিয়ে গেলেন, আপনি খুব ভালো ফিল করলেন। কিন্তু এটা হচ্ছে যে আপনার ড্রাগ নির্ভর জীবন ব্যবস্থা। আমরা বলছি যে ড্রাগ নির্ভর না, আপনি প্রাকৃতিক সন্তান, প্রকৃতির সন্তান। প্রকৃতিতে কি বিষয়গুলো আছে আপনাকে সেইখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে এবং সেইভাবে আপনাকে সুস্থতা থাকতে হবে। তো এই যে সুস্থতা, এই সুস্থতা আধুনিক চিকিৎসা ব্যবস্থার সাথে আমরা প্রাকৃতিক বিষয়গুলো এইভাবেই বলি যে আপনার সমস্ত রোগ শোক হয় কিছু ভিটামিন, মিনারেল, অ্যামিনো অ্যাসিডের ঘাটতির কারণে। মানে হচ্ছে যে আপনি একজন জীবন্ত মানুষ, সমস্ত জীবন্ত মানুষ হচ্ছে পুরোটা কোষে নির্ভর। আপনার কোষগুলো অসুস্থ,
এখন কোষগুলো অসুস্থ কি হচ্ছে, কোষ আপনার পর্যাপ্ত পরিমাণ খাবার পাচ্ছে না, নিউট্রিশন পাচ্ছে না। তো তখন আপনি কি করছেন, এই নিউট্রিশন পাওয়ার জন্য আপনাকে ড্রাগ নয়, আপনাকে লাগবে হচ্ছে ওই নিউট্রিশন দেওয়া, যে নিউট্রিশনের ঘাটতির কারণে আপনার সমস্যা হচ্ছে। এই নিউট্রিশনগুলো আপনি যদি পারফেক্ট নেন তাহলে আপনার যেমন ধরেন ভিটামিন সি, আমরা যদি ভিটামিন সি না খাই, কম খাই, তাহলে আমাদের কি হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। হ্যাঁ, তখন আমাকে শরীরের ভিতরে তখন আমার এই হাঁচি কাশির জন্য আমার অ্যান্টিহিস্টামিন, এই নানান পদের ওষুধগুলো আমি খেতে থাকি। এগুলো দিয়ে আপনি কভার করতে পারবেন না, আপনাকে ঠিক ভিটামিন সিটাই দিতে হবে। আপনাকে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি দিয়ে আপনার শরীরের ভিতরে কোষের খাবারগুলো পূর্ণাঙ্গভাবে দেওয়ার পরে, কারণ আপনাকে কোষগুলো বুঝতে হবে, কোষের যে সিস্টেম, আমাদের সিস্টেমটা হচ্ছে কোষগুলো হচ্ছে নিজেরা সলা পরামর্শ করে। আচ্ছা, হ্যাঁ, আমাদের শরীরের ভিতরে কোষগুলো, একটা কোষ যদি খারাপ হয় ও আরেকটা কোষকে খারাপ খবর দেয় যে আমি খারাপ আছি, এইভাবে সমস্ত কোষগুলো আস্তে আস্তে খারাপ হতে থাকে। আর যখনই আবার ভালো কিছু হয় তখনই আমরা এটা ভালো দিকে আবার আস্তে আস্তে করে আবার ঠিক ফিরে আসি। মানে এইটা প্রাকৃতিকভাবেই করা সম্ভব বলছেন? সম্ভব। ওকে, মানে সেই সিস্টেমটা কি আসলে? সিস্টেমটা কি দেখেন, আমরা প্রকৃতি থেকে আমরা কি পাই, আমাদের মূল খাবারগুলো কি? আমাদের মূল খাবারগুলো হচ্ছে, দেখেন আমরা যখন ছোটোবেলায় ছোটো থেকে বড় হয়েছি, আমাদের 12 মাসে 12 ধরনের খাবার ছিল। এবং আপনি দেখবেন যে বর্ষাকালে একরকম খাবার, শীতকালে একরকম খাবার, প্রতি ঋতুতে আলাদা আলাদা খাবার আছে, হ্যাঁ, শাকসবজি সব আলাদা, সব আলাদা। হ্যাঁ, আপনি শীতের সময় আমাদের গাছগাছালিতে ফল টল নাই, রাইট, মাঠে সবজি ভরা। তার মানে হচ্ছে যে আমাকে ওই সময় সবজি খেতে হবে, রাইট, প্রাকৃতিকভাবেই সেটা, প্রাকৃতিকভাবে। আবার গ্রীষ্ম বর্ষায় আসলো, প্রচুর ফল প্রাচুর্য ভরা, তখন আপনাকে ফলই খেতে হবে, ফলটার উপরে আপনাকে খেতে হবে। আপনি দেখেন যে যখন যে ফলটা হয়, এখন যদিও 12 মাসি ফল হয়, 12 মাসি ফল আছে, তো 12 মাসি ফলটা কখনোই ভালো স্বাস্থ্যকর কোনো বিষয় না, কিন্তু আমাদের এখন বাধ্যবাধকতা নাই, আমরা খেতে পারি এইভাবেই। এবং দেশজ, আপনাকে অবশ্যই দেশজ খাবারগুলো আপনাকে, আমার দেশে যে খাবার হয় সেটাই আমার খাবার, সেটাই আমার পথ্য, সেটা খেলেই আমি ভালো থাকবো আমার এই সিজনের কারণে। যেমন আমার বর্ষা আসলে দেখবেন যে বর্ষার সময় আমাদের প্রাচীন ইয়াতে বলেন, কিছুদিন আগের ঘটনাও যদি 100 বছর আগের ঘটনা বলি, যে বর্ষাকালে কেউ শাক খেত না। কেন খেত না? না খাওয়ার পিছনের কারণটা হচ্ছে যে ওই সময় মাটি থেকে প্রচুর পরিমাণ পোকা উপরে উঠে, যেগুলো ব্যাকটেরিয়া ভাইরাস উপরে উঠে, মানে ইয়া হয় আর কি, ব্যাকটেরিয়া ভাইরাসের সংস্পর্শে আসে সবগুলো, তখন ওটা পাতার উপরে আসে। ওই পাতাগুলো আমরা যখন খাবো তখন আমাদের শারীরিক অসুস্থতা তৈরি হবে। সেই জন্য ওই সময় খাওয়া, সেটা যাতে না হয়, সেই জন্যই খাওয়া হতো না, সেই জন্য খাওয়া হতো। ওই সময়ে শাকগুলো খাওয়া হতো না। আবার দেখেন যে বর্ষাকালে আমাদের সবজিগুলোর প্যাটার্নগুলো দেখেন, সবজিগুলো সব ঝুলানো লতার মতো, হ্যাঁ। কিন্তু আবার শীতকালে দেখেন আবার সবগুলো হচ্ছে মাটির উপরে, মাটির মধ্যে, হ্যাঁ, এগুলো সবজি। কারণটা কি? এই কারণটা হচ্ছে যে শীতের সময়, এই সময় আপনাকে প্রচুর পটাশিয়াম লাগে শরীরের ভিতরে, মিনারেলের মধ্যে সবচেয়ে ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, কারণ আপনাকে তখন শরীরে পানির ঘাটতি তৈরি হওয়ার যে খাবারগুলো, সেগুলো আপনার ওইটার ভিতরে আছে। তো আপনি দেখবেন যে আপনি অটোমেটিক আপনার ওইগুলো যদি আমরা রীতিমতো খাওয়া শুরু করি, তাহলে আমার পানি ঘাটতিগুলো থাকবে না এবং আমি খুব ভালো থাকবো। যেমন গ্রীষ্মকালের খুব সাধারণ একটা ফল আছে আমাদের, তরমুজ, পুরোটাই পানি। এটা কিন্তু শীতকালে পাওয়া যায় না, যদিও এখন পাওয়া যায় 12 মাসই। এইটাই, পানির প্রয়োজন শরীরে, এই কারণেই আসলে তরমুজটা ওই সময়ই হয়। দেখেন, তরমুজের সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে তরমুজটা হচ্ছে ইলেকট্রোলাইট। হ্যাঁ, আমাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য ওইটা, কারণ কি আমি যখন গরমে সময় থাকবো, আমি মাঠে কাজ করি কিংবা যাই করি, আমার প্রচুর শরীরে ঘাম তৈরি হয়, ঘাম তৈরি হওয়ার কারণে আমার শরীরের ভিতরে প্রচুর মিনারেল বেরিয়ে যায়। তো এটা ঘাটতি পূরণ করার জন্য, মানে এই তরমুজের মতো ফলগুলো তখন পাওয়া যায় আর কি প্রচুর পরিমাণে, ওই খাবারগুলো তখন আপনি স্বাভাবিকভাবে ওগুলো খেলে আপনি দেখবেন যে আপনার ঘাটতি পূরণ হয়ে গেছে।
তার মানে আলমগীর ভাই আপনার কথাতে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আমাদের ঋতুভিত্তিক যে খাবারগুলো আছে সেটা শাক সবজি ফলমূল যাই হোক না কেন, এবং যেটা যে অঞ্চলে জন্মে জন্মে সেটা সেই অঞ্চলের মানুষের জন্য সেই ঋতুর খাবার, অবশ্যই। এর বাইরে আসলে কোনো কিছু খাবার দরকার নাই। প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। কারণটা কি দেখেন, আমাদের আমাদের এখানকার মানুষ, আমাদের এই অঞ্চলের মানুষ দেখেন, খুলনা অঞ্চলে এক ধরনের ফল হয়, হুম। আবার কুমিল্লা সিলেট যান সেখানে আবার আরেক ধরনের ফল হয়, আবার উত্তরবঙ্গে আরেক ধরনের হয়। উত্তরবঙ্গে আর একটা। হুম, হুম। কারণটা কি? এটা হচ্ছে দেখেন মাটিরও ব্যাপার আছে, যে ওই মাটিতে ওইভাবে ওই ফলটাই হবে ওই আসলে। ফলটাই হবে, ওই ফলটার কারণেই আমাদের এখন আমরা সবকিছু খাই। আমাদের এখন আপেল পাওয়া যায়, হ্যাঁ পাওয়া যায়। আপেল আপেল খাচ্ছি, মালটা খাচ্ছি, আমরা হুম। আঙ্গুর খাচ্ছি, হ্যাঁ এগুলোই তো আমাদের ফল। আসলে আমাদের ফল যদি এখন বলি যে আমাদের বাচ্চারা জিজ্ঞেস করল যে বেত ফল খেয়েছো বেত কিনা? ফলকে, রাইট। গাব, গাব খেয়েছো কিনা, হুম, হুম। ডেউয়া খেয়েছো কিনা, কাউ ফল খেয়েছো কাউ ফল, কিনা? রাইট। কাউ ফল পাওয়াই যায় না, এটা এখন অদ্ভুত। ব্যাপারটা হচ্ছে যে এটা আমাদের আসলে এটা আমাদের মানে দুর্ভাগ্য, দুর্ভাগ্য। এটা দুর্ভাগ্য যে এইগুলো হচ্ছে যে প্রকৃতি কখনো অকারণে কোনো কিছু জন্মায় নাই। একদম, মানে হ্যাঁ, এই জিনিসটাই বোধহয় আসলে আমাদের বোঝা দরকার যে প্রকৃতি অকারণে কিছু করে না আসলে। হ্যাঁ, কোনোদিন করে নাই, ভবিষ্যতেও করবে না, এখনো করে না। হ্যাঁ, অকারণে করে না। দেখেন সিম্পল, যে আমরা ঝোপঝাড়ে হুম, হুম। আমাদের কিছু জিনিস তৈরি হতো। তার মধ্যে একটা হচ্ছে যে চুকাই নামে একটা ফল। চুকাই, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আমরা আঞ্চলিকভাবে মেস্তা বলি, মেস্তা বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চুকাই। ঝোপঝাড়ে হয়। এটা কোনো একদম। এটা কোনো চাষবাস করা লাগে না, চাষবাস না। এইটা এমন একটা ফল যে এই ফলটা আপনি যদি, এই ফুলটাকে আপনি যদি রেগুলার খাওয়া শুরু করেন, আপনার ভিতরে কোনো কফ থাকবে না, আপনার শরীরে কোনো অ্যাজমা থাকবে না, আপনার শরীরে কোনো হাঁপানি থাকবে না। মানে সেটা তো এখন খুব জনপ্রিয় হয়ে গেছে, দেখছি অন্য নামে। এটা হচ্ছে এটা অন্য আমাদের নামে। আমাদের আমাদের এখনকার সোশ্যাল মিডিয়ার কারণে অনেক কিছু বাজার তৈরি হচ্ছে, বাজার বিভিন্ন তৈরি বাজার তৈরি হচ্ছে। বাজার তৈরি হওয়ার পিছনে যেমন আমাদের চিয়া সিড, চিয়া সিড, হ্যাঁ। চিয়া সিড পেরু থেকে যে চিয়া সিড আসছে, ব্রাজিল থেকে, মোটেও আমাদের এরা খাবার না। এই খাবার আমাদের মোটেও খাবার না। চিয়া সিডের বিকল্প কি হইতে পারে আমাদের? সবচেয়ে ভালো চিয়া সিডের চাইতে আপনি যদি নিউট্রিশন ভ্যালু অনুযায়ী কথা বলেন, তাহলে আমাদের হলো তোকমা হচ্ছে সবচেয়ে ভালো। তোকমা, এবং তোকমা কিন্তু খুবই সাধারণ একটা জিনিস আমাদের চারপাশে এবং আছে। এটা আপনি 80 টাকা 100 টাকা কেজিতে পাওয়া যায়, রাইট। আর আপনার 800 1000 টাকায় আপনি চিয়া সিড। এখন আধুনিক মানুষ এখন চিয়া সিড বাইরে থেকে আসছে, এটার জন্য এটা খুবই ভালো। আপনি যদি আপনার নিউট্রিশন ভ্যালু অনুযায়ী আপনি দুইটাকে সামনে রাখেন, শুধুমাত্র ফাইবারটা চিয়া সিডে বেশি আছে, আর বাকি সবগুলো মিনারেল তোকমায় বেশি আছে। তাহলে আপনাকে কোনটা দরকার? তোকমা। আমার দেশীয় খাবার তোকমা। আপনি তোকমা খাওয়া শুরু করেন, আপনি দেখেন চিয়া সিডের চাইতে আপনি ফল বেশি পান কিনা। আপনার পেটের আমাদের মূল বিষয়টা কি? আমাদের সমস্ত শরীরের সমস্যাগুলো হলো এইটুকুর মধ্যেই বেশি। মানে এই পেট আর কি। হ্যাঁ, গার্ড হেলথ নামে আমরা নানান কিছু, আমরা এখন গার্ড হেলথ নিয়ে খুব মাতামাতি হচ্ছে। গার্ডটাকে ঠিক রাখতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এই খেতে হবে, এই সেই খেতে হবে। আসলে সিম্পল, আপনি প্রতিদিন তোকমা খান। আচ্ছা, প্রতিদিন তোকমা খাইলে চিয়া সিডের বিকল্প এটা আমাদের একদম দেশি। আমাদের গার্ডটা কি, আমাদের গার্ড হচ্ছে পাচন ক্রিয়া করার জন্য ওই জায়গাটা খালি রাখা দরকার। এখন হচ্ছে যে আমরা এত বেশি খাই যে আমার চুল্লিটা কখনোই বন্ধ হয় না। কিন্তু আপনাকে বন্ধ দিতে হবে, আপনাকে বন্ধ করতে হবে। একটা সময় এসে সমস্ত কাজগুলো করে একবার সাফ সুতুর করে সব লার্জ ইন্টেস্টাইনে দিয়ে দেবে, আপনি সুস্থ হয়ে যাবেন। অথচ আমরা একটার পর একটা খাবার, আমরা হয় কি সকালে নাস্তা খাই, নাস্তা খাওয়ার পর নিয়ে আবার 12টা 1টা দিকে সিঙ্গারা পুরি টুরি কিছু খাই, হ্যাঁ, তারপর দুপুরে ভাত খাই, বিকেলে আবার নাস্তা খাই। নাস্তার মধ্যে সবচেয়ে খারাপ জিনিসগুলো খাই নুডলস। হ্যাঁ, কিছু না হলেও 2-4টা বিস্কিট খাই, হ্যাঁ বিস্কিট খাই, তারপর একটা রং চা খাই, একদম কনডেন্স মিল্ক দিয়ে একটা একদম খাই। হ্যাঁ, এটা একটা মানে কি বলে, এটা স্বাস্থ্য নিয়ে একটা মশকরা ছাড়া আর কিছু না। যারা এই জিনিসটা করছেন তাদেরকে অবশ্যই বুঝতে হবে যে এই জিনিসটা কখনোই ভালো নয়। সেটা হচ্ছে যে দেখেন আমাদের এইখানকার অঞ্চলের যে খাবারগুলোর যে রীতি আছে, খাবারের রীতির মধ্যে আমাদের শৈশব থেকে চিন্তা করে দেখেন, আমাদের 2 মিল হচ্ছে বেস্ট। 2 মিল মানে দিনে 2 বার। একবার
সকালে একটা ভরপেট খাওয়া আর একটা সন্ধ্যায় ভরপেট খাওয়া। হুম হুম। এই দুইটা আমরা যদি খাবারটা খেতে পারি তাহলে তো খুব ভালো। হ্যাঁ, যারা অসুস্থ আছেন তারা 2 মিলে চলে যাওয়া ভালো। আর এমনি নর্মালি হচ্ছে যে আমরা 3 বেলা খাবার খাই। হ্যাঁ, তো আপনি 3 বেলা যে খাবার খান, 3 বেলা খাবার আপনি খান, আপনার বাচ্চার স্কুলে যে যায় সে কখন খায়? বাচ্চারা তো দেখা যায় যে 11টা থেকে 4টা 5টা পর্যন্ত স্কুলে যায়। স্কুলে থাকে, হ্যাঁ। তো স্কুলে থাকলে কি খায়? স্কুলে তাকে ওই যে নুডলস দিয়ে দেওয়া হয়, নুডলস দেয় বা এরকম কিছু জিনিসপত্র, এরকম কিছু ইনস্ট্যান্ট যেটা করা যায়। হ্যাঁ, হ্যাঁ, ব্যাপারটা হ্যাঁ। হলো যে আপনাকে আমাদের খাদ্য ব্যবস্থা, আমাদের আমাদের ঐতিহ্য হচ্ছে স্লো ফুড। আর আমরা এখন ওয়েস্টার্ন কালচারে সবাই চলে আসছি ফাস্ট ফুড। ফাস্ট ফুডে। ফাস্ট ফুড মানে হচ্ছে আপনাকে দ্রুত খাওয়া শেষ করতে হবে। হ্যাঁ, আপনাকে দ্রুত খাওয়া শেষ করতে হবে, দ্রুত বিষয়গুলো করতে হবে। ফাস্ট ফুড তৈরি করতে যে খুব কম সময় লাগে তা না, তা না, হ্যাঁ, না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনাকে দ্রুত খাওয়া শেষ করতে হবে, এবং খুব মুভমেন্টের উপরেও খাওয়া যায়। হ্যাঁ। কিন্তু আপনি আমার দেশজ খাবারগুলো হচ্ছে যে আপনাকে বসে আসন করে বসে আপনি ধীরে ধীরে করে খাবেন। এইটাই হচ্ছে আমাদের ফাস্টফুডের সাথে আমাদের এই পার্থক্য। তো আপনাকে স্লো ফুড কেন খেতে হবে? স্লো ফুড খাওয়ার মধ্যে যে বিষয়টা হচ্ছে যে সেটা হচ্ছে যে আমার টোটাল সিস্টেমটা হচ্ছে স্লো ফুডে মেকানিজম করা। হুম হুম। এখন আমি ফাস্ট হইলে যে জিনিসটা হচ্ছে যে লিভারকে প্রচুর পরিমাণ ব্যায়াম দিয়ে আপনাকে আপনি বাংলাদেশে আমার ধারণা 80% মানুষ ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যায় ভুগতেছে। কেউ আচ্ছা। পরীক্ষা করছে, কেউ পরীক্ষা করছে না। না। হ্যাঁ, কিন্তু ওই যে অ্যাসিডিটি নানান অ্যাসিডিটির কারণে আমরা অ্যাসিডিটির ওষুধ খাচ্ছি। হুম হুম। কিন্তু এটা যে তার লিভার থেকে তার সমস্যা হচ্ছে এটা আমরা যখন বুঝছি তখন দেখা যায় যে গ্রেড 2 গ্রেড 3-তেও চলে যাচ্ছে। তো এইগুলো সমস্যার জন্য হচ্ছে যে আপনি কি আপনার তো লিভার তো একটা সীমিত সময়ের জন্য আপনাকে বাইল দেওয়ার জন্য প্রস্তুত থাকে। তাকে তো ম্যানুফ্যাকচার মানে তাকে তৈরি করতে হয়। এই বাইলগুলো তৈরি করতে হয়। বাইল তৈরি করার জন্য আপনাকে একটা সময় দিতে হবে। Right. সময় না দিয়ে আপনি একটার পর একটা খাবার যদি আপনি খেতে থাকেন তাহলে আপনাকে অবশ্যই আপনার সমস্যা হবেই। আরে ভাই, মানে খাবারের কথাবার্তা যখন উঠলোই আসলে, এখন রোজার মাস চলছে। এই রোজার মাসে আমাদের খুব মানে এই যেটা বললেন আপনি, ঐতিহ্যবাহী বা ট্রেডিশন, আমাদের যে ট্রেডিশনাল খাবার ইফতারের জন্য আমরা যেটা খাই বেসিক্যালি, সেইটাকে এখন আপনারা যারা খাদ্যপথ্য নিয়ে কাজ করছেন, যারা পুষ্টিবিদ, সবাই বলছে যে এই খাবারটা আসলে আমাদের স্বাস্থ্যের জন্য হার্মফুল বা খাওয়া উচিত নয়। এখন ব্যাপারটা হচ্ছে কি, আমাদের সবচেয়ে দুর্ভাগ্য যে আমরা এমন একটা সময় পার করি যে সময়টা হচ্ছে রমজান মাসটা রোজা রাখার ব্যাপার। রোজা রাখার 3টা কমিটমেন্ট আছে, 4টা কথা আছে। একটা হচ্ছে ইফতার, একটা হচ্ছে সেহরি, একটা হচ্ছে ফিতরা, আর একটা হচ্ছে ঈদ। আপনি যদি এই 4টাকে ভাগ করেন তাহলে দেখবেন যে ইফতার মানে হচ্ছে যে আপনাকে ওয়াদাবদ্ধ হওয়া। কিসের জন্য? আপনার কোনো একটা কমিটমেন্ট করবেন আপনার খারাপ কিছু দূর করার জন্য। সেহরি মানে সেহরি হচ্ছে ওয়াদাবদ্ধ হওয়া। ইফতার হচ্ছে অদামুক্ত হওয়া। হ্যাঁ, আপনি ফিতরাটা আসছে এই কারণে, সেটা হচ্ছে যে আপনি এই 2 সময়ের মধ্যে কম খাবার খাবেন বিধায় আপনার কিছু টাকা উদ্বৃত্ত থাকবে, সেটা আপনি ফিতরাতে দান করবেন। আর আপনি যে কমিটমেন্ট করবেন সেই কমিটমেন্টটা সাকসেসফুল হলে আপনার ঈদ আছে। এখন আমরা হচ্ছে কি, আমরা এই রোজাটাকে খাদ্য মাস মনে করি। এটা হচ্ছে দুর্ভাগ্য তো একদম বটেই। সেটা হলো আমরা খাদ্য মাস বলি। সেটা হচ্ছে যে প্রথমেই যেটা হচ্ছে যে আমাদের ভ্যারাইটি খাবার, যে খাবারগুলো আমি দেখেন, আপনি 11 মাস আলু চপকে আলু চপ বলেন, সিঙ্গারাকে সিঙ্গারা বলেন, স্যান্ডউইচকে স্যান্ডউইচ বলেন, হালিমকে হালিম বলেন, আর রোজার মাস হলে আপনি ইফতার বলেন। সবগুলাই ওই একই জিনিস। আপনি ওইটা বলেন কি ইফতার বাজার। মানে কি, এখানে কি পাওয়া যায়? সব ভাজা পোড়া খাবার পাওয়া যায়, ইফতার বাজার। হ্যাঁ, আপনার প্রথমেই যে কনসেপ্ট আল্লাহর দেওয়া যে সংযমের ভিতরে তো আপনি প্রথমেই আঘাতটা করছেন যে আপনি ইফতার বাজার। আপনাকে প্রথমেই বুঝতে হবে যে এই সময় আপনাকে কম খাবার খেতে হবে, আপনাকে শরীরে সুস্থতা আনতে হবে, আত্মিক সুস্থতা আনতে হবে এবং মানসিক প্রশান্তি আনতে হবে। সেখানে না করে আমরা হচ্ছে যে অতিরিক্ত খাবার খাচ্ছি। আপনি ডেটা নেন, যে ডেটা নিয়ে দেখেন যে রমজানের পরে মানুষ অসুস্থ হওয়ার প্রবণতা বেড়ে যায়। আচ্ছা,
অথচ উল্টা হওয়ার কথা ছিল। উল্টা হওয়ার কথা ছিল। উল্টো হওয়ার কথা ছিল যে আপনি এই একটা দীর্ঘ সময় আপনি আপনার শরীরটাকে রিকভার করছেন, এই রিকভারের কারণে আপনি সুস্থ হবেন, কিন্তু আমাদের সুস্থতা হচ্ছে না, আমরা বরঞ্চ অসুস্থ হয়ে যাচ্ছি। আপনি খোঁজ নিয়ে দেখেন যে এখন প্রতিটা ডিসপেন্সারিতে পেটের সমস্যাজনিত ওষুধের চাহিদা বেশি বেড়ে গেছে। তার মানে হচ্ছে যে আমরা একটা জিনিস খুব মানি, সেটা হচ্ছে যে খাবারের লোভ আমরা কখনো সামলাতে পারলাম না। খাবারের লোভটা আমরা সামলাতে পারলাম না। সংযম এই ব্যাপারটা তো একদম নাই, কিন্তু আমরা খাবারের লোভটা সামলাতে পারলাম না। আপনি তেলে ভাজা খাবার যখন আপনি সারাদিন এক ফোঁটা পানি খান নাই, এক ফোঁটা পানি খাননি, আপনার সারা শরীর একদম ডিহাইড্রেট হয়ে আছে, এই সময় আপনি তেলের ভাজা খান, তেলের ভাজা খাবারগুলো খাওয়ার সাথে সাথে আপনার শরীরে অতিরিক্ত পানিগুলো সুক করে, তখন চুষে নেয় উল্টো পানিগুলো। যখন আপনার পানি নাই, তার মধ্যে আবার পানি আবার ঘাটতি হচ্ছে, এখন আপনি কত পানি দিয়ে আপনি কম সময়ের মধ্যে আপনি পানি দিয়ে ঘাটতি পূরণ করবেন? পারবেন না। এটা হচ্ছে যে এই সিস্টেমটার কারণে আমাদের রোজাতে আমরা অবশ্যই যে মানে আল্লাহ তাআলার বিধান আছে ওইটা যদি আমরা ফলো করতাম তাহলে কিন্তু, অথচ দেখেন আমাদের হাদিসগুলো আমরা সুবিধাজনক হাদিসগুলো মানি, কীরকম? সেটা হচ্ছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা খেজুর খেয়ে সেহরিতে খেয়ে রোজা রেখেছেন, এই সুন্নতটা কিন্তু কাউকে পালন করতে দেখি না, কিন্তু এটা হওয়া উচিত ছিল। অ্যাজ এ রিলিজিয়াস আসপেক্টে আপনার এইটা হওয়া উচিত ছিল, আপনাকে কম খাবার খাওয়া উচিত ছিল, আপনার ভালো খাবার খান। আপনি ইফতারিতে আপনি 2টা যদি ড্রিঙ্কস আপনি খান, 2টা ড্রিঙ্কস, সে ধরেন আপনার আমাদের দেশে সবচেয়ে ভালো ইলেকট্রোলাইট জিনিস হচ্ছে গুড়, হ্যাঁ, গুড়ের চিনি। আচ্ছা, তোকমার কথা বললাম, তোকমা, এই 2টা গুড় এবং তোকমা আমি ভিজিয়ে রাখলাম, আমি তোকমাটা ভিজিয়ে রাখলাম, তারপর গুড় মিশিয়ে দিয়ে তারপর এটা আমি খেয়ে নিলাম। আপনি 15 মিনিটের মধ্যে আপনার ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা ব্যালেন্সে চলে আসবে। মানে সারাদিনের যে ইমব্যালেন্স হয় ইলেকট্রোলাইট, পানি না খাওয়া বা অন্য কারণে, সেটা ব্যালেন্স হয়ে যাবে এই গুড়ের শরবত, মানে তোকমা এবং গুড়। তোকমাতেই আপনার ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের কাজও করবে, সেই সাথে আপনার কোষ্ঠও মানে আপনার পেটটা পরিষ্কার রাখবে, সাথে সাথে আপনি 15 মিনিটের মধ্যেই আপনি চাঙ্গা হয়ে যাবেন। আরেকটা জিনিস খেতে পারি, সেটা হচ্ছে যে টক দই, শশা। আচ্ছা, হ্যাঁ, মনে করেন আমরা অনেক রকম ড্রিঙ্কস বানাইতে পারি না, আমরা বানাইতে পারি, আমরা একটু টক দই নিলাম, 1 বাটি টক দই নিলাম একজনের জন্য, একটু 2-4 স্লাইস আমি শশা নিলাম, একটা ব্লেন্ডারে ব্লেন্ড করলাম, ওটার মধ্যে একটু গোলমরিচ, একটু দিয়ে আমি 2-4টা পুদিনা পাতা দিয়ে একটু স্টাইলিস্ট করে আমি খেয়ে নিলাম। এর চেয়ে ভালো খাবার হয় না মানে ইফতারে। হ্যাঁ, আপনি স্টার্টার হিসেবে আপনি এগুলো খান না। আমাদের অনেক ভালো খাবার আছে, ছাতু, একসময় খুব খাওয়া হতো, এখন তো খাওয়া হয় না। জবের ছাতু, হ্যাঁ, গমের ছাতু, চালের ছাতু, বহু ছাতু আছে। ছাতু হচ্ছে স্লো ফুড। হ্যাঁ, আপনার ডায়াবেটিক পেশেন্টরা এই 2টার সাথে যদি আপনি ডায়াবেটিক পেশেন্টরা যদি বলে যে গুড়ের খাওয়ার কারণে তার সুগার লেভেল বেড়ে যাবে, আবার ছাতু খেলে আবার সুগার লেভেলটাকে ব্যালেন্স করে দিবে এবং চমৎকারভাবে তার শরীরে কোনো ডায়াবেটিকের জন্য এই একটা মাস আছে যে একটা মাসে ডায়াবেটিক পেশেন্টরা খুব ভালো থাকার কথা। আচ্ছা, হ্যাঁ, কিন্তু আমাদের উল্টো হচ্ছে, কারণ এই বিষয়গুলোর কারণে আমাদের উল্টো হচ্ছে। কিন্তু আমাদের এই সময় আমাদের পুরো সিস্টেমটা আমার ঠিক করার সুযোগ আছে, আমার বিটা সেল ভালো হয়ে যাওয়ার কথা, আমার ইনসুলিন লেভেল খুব ভালো থাকার কথা। এগুলো যদি আমরা প্রপার খাবারটা খেতাম। এখন দেখেন যে আপনি 12 মাসের মধ্যে আপনি 11 মাস আপনি কয়দিন মুড়ি ভর্তা খেয়েছেন? খান নাই, খুব একটা খাওয়া হয় নাই, কিন্তু আপনি এই মাসে আপনার মুড়ি ভর্তা খেতে হবে। মুড়ি ভর্তাতে কি লাগতেছে? মুড়ি ছাড়া সবগুলোই হচ্ছে খারাপ খাবার। আচ্ছা, ভাজা পোড়া, ম্যাক্সিমাম ভাজা পোড়াগুলো দিয়ে আপনি খাচ্ছেন, খাওয়ার পরে আপনি এটা খেয়ে আপনি খুব মুখে স্বাদ লাগলো, তৃষ্টি পেলেন, আর কিন্তু এটা আপনার শরীরের ভিতরে একটা অসম্ভব রকমের ত্রুটি তৈরি করে, যার কারণে আপনার অ্যাসিডিটি, পেটের আইবিএস, পেটের সমস্যা, হ্যাঁ, ভুটভাট করা, এগুলো সমস্যাগুলো আপনার যাচ্ছে না। তাহলে আমরা যদি বলি, মানে জানতে যদি চাই আসলে যে মানে ইফতারের জন্য সবচেয়ে ভালো খাবার আসলে কোনগুলো? আপনি তো কিছু ড্রিঙ্কসের কথা বললেন, সব তরল জাতীয় খাবারের কথা বললেন, এরপরে আসলে
কি খাওয়া যায় আসলে? এরপরে পেট ভরে ফল। ওকে। আপনি ফলের মধ্যে যদি বিদেশি ফল খান, বিদেশি ফলের মধ্যে নাশপাতি হচ্ছে খুবই ভালো। নাশপাতি। নাশপাতি খুবই ভালো, কারণ Okay. এটা হচ্ছে যে আপনি সারাদিন আপনি পানি না খাওয়ার কারণে আপনার শরীরের ভিতরে কোনো পেশাব নাই, পেশাব তৈরি হয়নি। এখন আপনার শরীরের ভিতরে আপনি ঢক ঢক করে পানি খাওয়া শুরু করলেন, তখন আবার পেশাব বেশি তৈরি হবে। পানিময়, আপনাকে শরীরটা পানিময় থাকার জন্য, আপনাকে পানিটাকে ধরে রাখার জন্য আপনার নাশপাতি খুব ভালো কাজ করে। নাশপাতি খুব ভালো, শশা খুব ভালো। ওকে। শশা খুব ভালো, এইগুলো খেতে পারেন। এর বাইরে যে খাবারগুলোর মধ্যে আছে যে বেলের শরবত, আমরা বেলের শরবত খেতে পারি। যাদের কনস্টিপেশন আছে, আইবিএস আছে, যাদের অ্যানাল ফিশার এবং পাইলস জনিত সমস্যা আছে, তারা কিন্তু এই বেলটা খেলেই তাদের উপকার পাবে আর কি। হ্যাঁ, উপকার পাবে এবং খুবই দ্রুতই তার এই সমস্যাগুলো সমাধান হয়ে যেতে পারে 1 মাসের মধ্যে। আমি ইচ্ছা করলে আমি 1 মাসে পূর্ণাঙ্গ সুস্থতা আমি ফিরে পেতে পারি, যদি আমি শুধু রোজার সময়টাকে যদি আমি খাবারটা ঠিক করতে পারি। আর একটা যে জিনিসটা মানে সবাই এখন বলছে যে চিনির তৈরি কোনো খাবারই আসলে খাওয়া উচিত নয়, বিশেষ করে আমরা তো জিলাপি খাই, বুন্দিয়া খাই। দেখেন, মজার ঘটনা হচ্ছে কি, আপনি এখন তো আমাদের জিলাপির সাইজটা এরকম সাইজ, এটা নিয়ারেবল 100 গ্রাম। 100 গ্রাম। 100 গ্রাম। কোনোটা তো 100-এর চেয়ে বেশি। আচ্ছা, 100 গ্রাম আমি অ্যাভারেজে ধরি আর কি, হ্যাঁ ধরি নিই। টাইপ 2 ডায়াবেটিক পেশেন্ট যদি 100 গ্রাম ওই জিলাপিটা খায়, তার 7 পয়েন্ট সুগার বাড়বে। আচ্ছা। তাকে 7 পয়েন্ট সুগার বাড়ার জন্য তাকে একটা জিলাপি যথেষ্ট। তাকে 21 ইনসুলিন নিতে হবে। 21 পয়েন্ট আর কি, 21 পয়েন্ট নিতে হবে, তাকে ইনসুলিন নিতে হবে, তাকে এইটাকে নিউট্রালাইজ করার জন্য। আপনি এটা এতটা হাই হয়ে যায়, এতটা স্পাইক করে যে আপনি দ্রুত স্পাইক করে ফেলছে। আপনি জিলাপি আপনি সারা বছর কয়বার খান, কিন্তু আপনি এই ইফতারের মধ্যে আমাদের জিলাপি খেতে হয়। আর আরেকটা দুর্ভাগ্যজনক খাবার হচ্ছে হালিম। রকমারি হালিমটার ইতিহাস যদি আপনারা জানেন, তো হালিম হচ্ছে সবচেয়ে গরিবের খাবার। সেটা হচ্ছে ভিখারিদের খাবার। সেটা হচ্ছে যে লখনৌতে এটার ইতিহাস বলে যে লখনৌতে এটা হয়েছে। লখনৌতে যখন গরিব মানুষ ভিক্ষা করতো, তখন কোনো বাড়িতে গম দিত, কোনো বাড়িতে চাল দিত, কোনো বাড়িতে ডাল দিত, এগুলো নিয়ে তারা এটাকে রান্না করতো একসঙ্গে রান্না করার কারণে একটা মজাদার খাবার হতো, এইটার নাম হচ্ছে হালিম। এই হালিমটা খেয়ে আমরা এখন তৃপ্তি সহকারে ঢেকুর গুলি, কিন্তু হালিম আপনার নিউট্রিশন ভ্যালু খুব, যদি আপনি বলবেন যে নিউট্রিশন ভ্যালু কিন্তু খুব পারফেক্ট, একটা খুব ভালো জিনিস পাবেন, কিন্তু কখনো এটা ভালো জিনিস না। কারণ কি, আপনাকে হালিমকে পাচন করার জন্য 8 থেকে 9 ঘন্টা সময় লাগে। আচ্ছা, মানে এটা হজম হতে, হ্যাঁ, যেমন 8 থেকে 9 ঘন্টা। হ্যাঁ, এমনিতেই আপনি গরুর মাংস খেলে আপনার 4 ঘন্টায় আপনার হজম করা লাগে, কিন্তু হালিম খেতে গেলে ওটা কম্বাইন্ড একটা আমাদের খিচুড়ি ক্ষেত্রেও কিন্তু এরকম, যে খিচুড়ি যদি আপনি খান, তাহলে আপনার দীর্ঘ সময় আপনাকে পেটে আর কোনো খাবার দেওয়া যাবে না। আচ্ছা। হ্যাঁ, কারণ কি, এটাকে প্রচুর সময় লাগে ওকে বার্ন করতে, কারণ কি ওইটার সাথে সরাসরি কার্বোহাইড্রেট এবং প্রোটিন একসঙ্গে থাকে, তো এইটার জন্য এটা সময়টা অনেক বেশি লাগে। তার মানে হালিম এবং খিচুড়ি আমাদের প্রায় কাছাকাছি একটা খাবার, হ্যাঁ, এবং এগুলো হচ্ছে খুবই লং সময় ধরে হজম হয়। তার মানে আমি যদি রাতে হালিম খাই, তাহলে আসলে রাতে আর আমার কিছু খাবার দরকার নাই, মানে ইফতারি খাওয়ার পরে আর আপনার আর কোনো কিছু খাওয়ার দরকার নাই। এর ক্ষেত্রেও তাই, মানে খিচুড়ির ক্ষেত্রেও তাই। হ্যাঁ, যদি আপনি খিচুড়ি খান, তাহলে আপনাকে একটা খাবার খেলে আর কিছু খাওয়ার দরকার নেই, খান, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি আর কিছু খেন না, তাহলে তো মানে ব্যালেন্স করতে হবে। আর আরেকটা আমাদের রোজার মধ্যে আরেকটা ভুল হয়, সেই ভুলটা হচ্ছে যে আমরা একসাথে অনেক পানি খেয়ে ফেলি, কারণ প্রচুর থ্রাস্টি থাকি, গলা শুকিয়ে যায়, পানির পর পানি খেতে থাকি, ঠান্ডা পানি, চিল পানি খেতে পারলে খুবই ভালো। তারপরে দিয়ে বিভিন্ন জিনিস দিয়ে মিশানো পানি, বিশেষ করে চিনি দিয়ে মেশানো পানিগুলো এগুলো খেতে থাকি, এটাও ঠিক না। আপনাকে পানি খেতে হবে সিপ করে, অল্প অল্প। আপনি তো প্রথম স্টার্টার হিসেবে 2-3 গ্লাস খেয়েই ফেলেন, তো খেয়ে ফেললে আপনি স্বাভাবিকভাবে একটা 200 ml করে আপনি 600 ml তো আপনি খেয়ে ফেলছেন। আপনার স্টমাকের সাইজ কত?
সিম্পলি আপনার স্টমাকের হ্যাঁ, সাইজ হ্যাঁ। কত, হ্যাঁ, তো আপনার আবার আবার অন্য কিছু তো খেতে হবে। হ্যাঁ, তো আমাদের হচ্ছে খেতে হবে, এটা হলো আমাদের মানসিকতা। কিন্তু আমার কিন্তু ওইটুকুই যথেষ্ট ছিল। ওই 600 ml হ্যাঁ, ওইটা যথেষ্ট ছিল। ওইটুকু হলেই আমি কিন্তু কাভার হয়ে যেত। আমি আরো 2 ঘন্টা পর আমার খিদা লাগতে পারতো। আমি 2 ঘন্টা পরে আমি কিছু খেতে পারতাম। সেটা আমি না করে আমি এক বসাতে আমি অনেক কিছু খাবার খেয়ে ফেলছি। এক বসাতে খেয়ে আমি এমন একটা অবস্থা হচ্ছে যেখানে আমার ইফতার করার পর আমার শক্তি ফিরে আসবে। শক্তি ফিরে আসার পরে আমি আমার শক্তি নিয়ে তারাবিটা পড়তে পারবো। সেটা না করতে পারলে আমার শরীর ছেড়ে দিচ্ছে। আমি বিছানায় শুয়ে আছি, ঘুমিয়ে অনেক সময় তারাবি মিস হয়ে যাচ্ছে, কিংবা কষ্ট হচ্ছে, তারাবি পড়তে কষ্ট হচ্ছে। এটা হওয়ার কথা না। এটা তো আল্লাহ তাআলার সিস্টেম যে এইটুকুর মধ্যে আপনাকে কভার করে আপনাকে সব কিছু করতে হবে। আলম ভাই, যেটা বুঝলাম যে যেহেতু একটা দীর্ঘ সময় আসলে পানিও খাওয়া যায় না, মানে হ্যাঁ, এক ফোঁটা পানিও খাওয়া নিষেধ, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি যখন ইফতারে করছি, আমার প্রথম বিষয় হচ্ছে যে ইফতার মানে ধর্মীয় রিচুয়াল অনুযায়ী ইফতার মানে রোজাটা ভেঙে তারপরে অল্প অল্প করে পানি খাওয়া, এবং পানি বেশি মাত্রায় আছে সেই রকম ফলমূল খাওয়া। হ্যাঁ, পানি তারপরে দীর্ঘ সময় কি আসলে আমি পানিটা খেতে থাকবো, 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে ব্যাপারটা হচ্ছে অল্প অল্প করে? আপনি মনে করেন সে একটা হাফ লিটার বোতল নিলেন, আপনি হাফ লিটারের একটা বোতল নিলেন, আপনি হাফ লিটার বোতলের মধ্যে 1 চিমটি পরিমাণ একটা পিঙ্ক সল্ট যদি বাসায় থাকে আপনি দিয়ে দিলেন। পিঙ্ক সল্ট থাকলে দিয়ে দিলেন, নয়তো 1 চিমটি খাবার সোডা দিয়ে দিলেন। এটা হচ্ছে ইলেকট্রোলাইট পানি হয়ে গেল। আচ্ছা, ইলেকট্রোলাইট পানি হয়ে গেল। আপনি এটাকে আস্তে আস্তে করে সিপ সিপ করে খেতে থাকেন দীর্ঘ সময় ধরে। আপনি 4 ঘন্টা 3 ঘন্টা ধরে আপনি পানিটা খান। আপনি ইফতার থেকে আপনি ঘুমানো পর্যন্ত আপনি 1 লিটার পানিটা খান। এই সময়ের মধ্যে আপনি 1 লিটার পানিটা খান। আপনি ইফতারে তো হয়তো 3 গ্লাস 4 গ্লাস পানি খেয়ে ফেলছেন, কিংবা লিকুইড খেয়ে ফেলছেন, এইটা হচ্ছে আলাদা জিনিস। এরপরে আপনি একটু একটু করে পানি খান। এই একটু একটু করে পানি খেলে দেখবেন যে আপনার শরীরটা খুব তরতাজা থাকবে, আপনার সারাদিন কোনো কষ্ট হবে না, এবং আপনার সারাদিনে আপনার তৃষ্ণা লাগবে না। যতই গরম পড়ুক আপনার তৃষ্ণা লাগবে না। আপনার শরীর তো তখন পানিময় আছে এবং এই কাভার করছে, আপনার শরীরটাকে কাভার করছে। আপনাকে অসুস্থ হওয়ার জন্য আল্লাহ তাআলা রোজা দেয়নি, আপনাকে সুস্থ হওয়ার জন্য রোজা দিচ্ছে। আপনাকে এই জিনিসটা বুঝতে হবে।